তিথির ইচ্ছে করছে অর্ণবকে বিশ্বাস করতে, কোনরূপ সংকোচতা আসছে না তার মনে। মস্তিষ্কেও হুকুম করে বলছে না তাকে মিথ্যা বই পড়িস না। বরঞ্চ তারা চুক্তি মেরে আছে। তবে কি তিথির কঠিন মস্তিষ্ক ওর মনের কাছে হেরে গেল? তিথির আলোকিত ফর্সা গালে নোনা পানি বেয়ে পড়ায় তা হীরের মতো চকচক করছে। আমি তোমার উপর জোর করে অন্যায় করেছি তিথি। কাউকে জোর করে বিয়ে করা অনেক বড় অন্যায়। আমি অনুতপ্ত। মায়ের জন্য সেদিন তোমায় কাঁদতে দেখে ভেতরে ভেতরে খুব গিল্টি ছিলাম। আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। বিশ্বাস করো, তুমি পাসপোর্ট ভিসা করেছো শুনে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু ভাবতে পারছিলাম না অনেক ভেবে আমি তোমাকে জোর করে বিয়ে করার ডিসিশন নেই। আমি তোমার চোখে খারাপ, অনেক খারাপ, কিন্তু এর পরেও তোমার চোখের সামনে তো আছে। তুমি আমায় চাইলেও ভুলে যেতে পারো না। আমার দূরে সরিয়ে রাখলেও অবহেলা করলেও দিন শেষে তোমার মায়াবী মুখটা তো দেখতে পাবো, যেমন এখন দেখতে পাচ্ছি। জানো তিথি, তুমি আমার আশেপাশে থাকলে একটা অদ্ভুত শান্তি লাগে আমার। আমার বুকটা তখন আর ফাঁকা ফাঁকা লাগে না। তুমি আমায় ভালোবাসো না জানি, পছন্দ করো না এও জানি। তোমার মতের বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়ে করার পরও যে আজ রাতটায় তুমি আমার পাশে হাঁটছো তা অবিশ্বাসও লাগছে। আমার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও আমার কষ্টে তুমি নিজের চোখ ভেজাচ্ছ। কারণটা কি জানো? কারণ তুমি আমার মায়ে আবদ্ধ হয়ে গেছো। হয়তো আমার কথাগুলো তোমার সত্যি বলে মনে হচ্ছে না, তবে কি জানো, আগলে রাখা অনুভূতিগুলোকে তোমার সাথে ভাগ করে নিতে ভালো লাগে আমার। এর মাঝে স্বর্গীয় একটাই শান্তি আছে। তাই তোমার সাথে আমার একান্ত অনুভূতিগুলো শেয়ার করি। আমার ব্যক্ত করা অনুভূতিগুলো হয়তো তোমার হৃদয়ে ছুঁতে পারে না, কিন্তু তোমায় তো ছুঁতে পারে। তাতে আমি সার্থক। তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি। তুমি মেয়েটা বড্ড ভালো, তাই তো তোমায় ছাড়তে পারি না আমি। দিন শেষে আরো বেশি করে ভালোবেসে ফেলে তোমায়। তিথির নীরবে ভাষা অশ্রুরাশি অর্ণবকে অন্যরকম মোহে ফেলে দিচ্ছে। অর্ণবকে আরো বেশি করে আবেগী করে তুলছে তারা। অর্ণব ওর কথাগুলো মৃদু হেসে শেষ করলেও চোখের কোণে ছিল জলরাশি, যা অর্ণব খুব কষ্টে চেপে রেখেছে। ছেলেদের যে কান্না করা বারণ, তাহলে অর্ণবই বা কি করে কাঁদবে? অর্ণবের দিকে তাকিয়ে তিথি কান্নার বহরটা কমবে বই পারল। অর্ণবের বলা কথাগুলো বিশ্বাস করেছে, একান্ত অনুভূতিগুলো হৃদয় ছুঁয়েছে, কিন্তু তিথি তা স্বীকার করতে পারছে না, মুখ ফুটে বলতে পারছে না মেয়েটা। আমি আপনাকে বিশ্বাস করি। আপনার টলমলো চোখ জোড়া দেখে এমন করবেন না। নিজেকে যে বড্ড অপরাধী লাগছে আমার। চলুন বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। পারছে না তিথি নিজের ভেতরে লুকিয়ে রাখা অনুভূতিগুলোকে প্রকাশ করতে। তাতে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওর। তিথি নিজের দুহাত দিয়ে চোখের পানি মুছে নিল, নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করলো। ফিচেল গলায় বলল, অর্ণব নিজেকে স্বাভাবিক করলো। তারপর আলতো হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দুজন। নিঝুম রাতের নিশ্চুপ নগরীতে হেঁটে চলা দুজনের মনেই কোনো না কোনো কষ্ট জমে আছে। পার্থক্য শুধু এখানেই যে একজন প্রকাশ করতে পারে আর একজন পারে না, তা লুকিয়ে রাখতে জানে সে। দুটি হৃদয়ই আজ শান্ত পরিবেশে অশান্ত মন নিয়ে হেঁটে চলেছে। হৃদয়ের মাঝে উঠলে ওঠা কষ্টগুলোর অবসান কি আদৌ হবে? অর্ণব কি পারবে তিথির হৃদয়ের গহীনে নিজের নাম লিখতে? আর তিথি কি পারবে অতীত ভুলে অর্ণবকে ভালোবাসতে? জানে না তারা। তাদের ভাগ্যে কি আছে তারা কিচ্ছু জানে না। নিয়তি সাথ দেবে কিনা তাও জানে না। শুধু অপেক্ষা ছাড়া কিছুই যে করার নেই তাদের। বিধাতার উপর বিশ্বাস রেখে সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে দুজনে। অশান্ত মন দুটি শান্ত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। দেখা যাক না ভাগ্যে তাদের জন্য কি লেখা আছে। এই যে মিস্টার, বেলা 8টা বাজে, উঠবেন না? অফিসে যেতে হবে তো, উঠুন। বাবা, আরেকটা যাও তো পরে। আমি আপনার বাবা নই, আমি আপনার বউ বলছি। অর্ণব গুটি গুটি চোখে সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ধরফর করে বিছানা থেকে লাফ মেরে উঠল। ও কি স্বপ্ন টপ্ন দেখছে নাকি? তিথি টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে অর্ণবকে ডাকছিল, আর অর্ণব ওকে দেখেই ভূত দেখার মতো লাফিয়ে উঠেছে। এতে অবশ্য অর্ণবের কোনো দোষ নেই। সকাল সকাল তিথি শাড়ি পরে চমকে দিয়েছে ওকে। অর্ণব তো ভাবতেও পারেনি তিথিকে শাড়িতে দেখবে সে। তিথি চুল মোছা বন্ধ করে অর্ণবের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো।
আচ্ছা, আপনি লাইট দিয়ে উঠলেন কেন? তুমি সে শাড়ি কেন পরেছো? অবাক হয়ে তাকিয়ে। ও মা, বাড়ির বউরা শাড়ি পরবে না তো শার্ট প্যান্ট পরবে বুঝি? না মানে আজ হঠাৎ তুমি তো শাড়ি পরো না। পরি না, আজ থেকে পরবো। তাতে আপনার কোনো সমস্যা আছে? থাকলেও আমার কিছু করার নেই। এখন আমলের মতন তাকিয়ে না থেকে গোসলে যান তো। ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। তিথি বিরক্তি নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অর্ণব আজ প্রচন্ড অবাক। বিয়ের পর প্রথম তিথিকে সে শাড়িতে দেখেছে। রীতিমতো শখ সে। তাছাড়া তিথির স্বাভাবিক আচার আচরণ অর্ণবের কাছে খুবই অস্বাভাবিক লাগছে। তিথি আর পাঁচটা বউদের মতো আচরণ করছে, কিন্তু কেন? হঠাৎ এত বদলে গেল কেন? এক রাতে এত পরিবর্তন? অর্ণব কিছু ভাবতে পারছে না। ভেবেও বা কি হবে? প্রশ্নের উত্তরগুলো তিথির ছাড়া আর কারো জানা নেই, তাই অগত্যা ভেবে মাথা নষ্ট করার কোনো মানেই হয় না। অর্ণব ওর টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল। 5 মিনিট পর বেরিয়ে সে তিথিকে দেখে আবারও অবাক বনে গেল। তিথি অর্ণবের জামা কাপড় আর ফাইল সবকিছু গুছিয়ে বিছানায় রেখে দিয়েছে, আর নিজেও তার পাশে বসে আছে। তিথি অর্ণবকে দেখে ঝটপট নিজের চোখ বন্ধ করে ফেলল। করবেই তো, অর্ণব তো শুধু একটা জিন্স প্যান্ট পরে আছে। ওর বক্ষদেশ উন্মুক্ত, বুকের ভেজা লোমগুলোতে জমে আছে বিন্দু বিন্দু জল। আর অর্ণবকে খালি গায়ে দেখেই তিথির লজ্জায় চোখ বুজে মুখ চেপে ধরেছে। অর্ণব তিথির দিকে ভ্রু কুঁচকে তাকালো। এই মেয়ের হাবভাব বোঝা দুষ্কর, কখন সে কি করে। অর্ণব তিথির সামনে গিয়ে দাঁড়ালো, তারপর ভ্রুজোড়া বাঁকিয়ে জিজ্ঞেস গলায় বলল, কি হয়েছে তিথি, তুমি এমন করছো কেন? তিথি আগের অবস্থাতে বসে অস্বস্তি ভরা গলায় খানিকটা রাগী সুরে বলল, আপনি খালি গায়ে বাথরুম থেকে বের হয়েছেন কেন? লজ্জা করে না? আমি কি সাদে আপনাকে নির্লজ্জ বলি? আপনি আসলেই একটা সেমলেস। আমি শেমলেস? শোনো তিথি, ছেলেরা না মেয়েদের মতো এত লজ্জা টজ্জা পায় না, আর এটাই স্বাভাবিক। তাছাড়া বই সামনে তো লজ্জা কিসের? আমি ঘুরবো, খালি গায়ে ঘুরবো। এক কাজ করুন, এভাবে অফিসে চলে যান, অসভ্য লোক। তিথি চোখ নামিয়ে অর্ণবকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই অর্ণব হ্যাচকা টানে ওকে বুকের সাথে মিশিয়ে নিল। দুষ্টুমি ভরা কণ্ঠে তিথিকে বলল, শাড়িতে না তোমাকে একদম বউ লাগছে, তার সাথে আবার নাকের ডগার লজ্জা, উফ, পাগল হয়ে যাব। তিথি নাক মুখ সিটকে শক্ত হয়ে চোখ বুজে আছে। হার্টবিট প্রচন্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। অর্ণবের বুক বরাবর ওর মাথাটা। অর্ণবের এতটা কাছে কখনো আসেনি তিথি, তাই খুব বেশি অস্বস্তিতে পড়ে গেছে সে। অর্ণবের উন্মুক্ত বক্ষদেশের লোমকূপগুলো ভেজা থাকায় তিথিও হালকা ভিজে গেছে। তার সাথে তিথির কোমর অর্ণবের শীতল হাত জোড়ার মাঝে আবদ্ধ। সব মিলেমিশে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে মেয়েটা। অর্ণবের স্থির চোখ জোড়া এক দৃষ্টিতে বিচরণ করে চলেছে তিথির চেহারায়। তিথির লজ্জারাঙা মুখটা ক্রমশই অশান্ত করে দিচ্ছে অর্ণবকে। কেমন যেন মাতাল মাতাল লাগছে নিজেকে তার। তিথির শরীর অবশ হয়ে আসছে, নড়াচড়া করার ক্ষমতাটাও হারিয়ে ফেলছে সে। না, এই পরিস্থিতিতে এভাবে পড়ে থাকলে হয়তো মরেই যাবে মেয়েটা। তিথি চোখ টিপ টিপ করে তাকিয়ে দেখলো অর্ণব ওর দিকে নিশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাস, তাতেই তিথির গলা শুকিয়ে কাট। তিথি হালকা নড়াচড়া করতেই অর্ণবের ঘোর খানিকটা কাটলো। সে ছেড়ে দিল তিথিকে। অর্ণবের বাহুডোর থেকে ছাড়া পেয়ে তিথি ছুটে দৌড়া লাগালো। অর্ণব তিথির যাবার পানে তাকিয়ে হেসে ফেলল। হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলো অদ্ভুত, খুব অদ্ভুত। অর্ণব রেডি হয়ে নিচে নামলো ব্রেকফাস্ট করতে। অর্ণব খাচ্ছে আর তিথি অর্ণবের দিকে কেমন কেমন করে যেন তাকাচ্ছে। ব্যাপারটা আসাদ খান ধরতে না পারলেও অর্ণব ঠিকই ধরেছে। ব্রেকফাস্ট শেষে অর্ণব অফিসে যাওয়ার জন্য পা বাড়ালো। গাড়িতে বসতে যাবে তখনই তিথি পেছন থেকে ডাক দিল ওকে। এই যে মিস্টার, শুনুন। অর্ণব তিথির দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? আপনি অফিসে এত সেজেগুজে কেন যান? অর্ণব বিস্ময় নিয়ে বলল, কি বলছি এত সেজেগুজে অফিসে কেন যান আপনি? ওইটা আপনার কাজের জায়গা, অফিসের লেডিস স্টাফদের সাথে টাঙ্কি মারার জায়গা নয়। চুলে জেল কেন দিয়েছেন? জেল না দিলে কি আপনার চুল সব ঝরে যাবে নাকি?
কথাটা শেষ না হতেই তিথি অর্ণবের স্পাইক করা চুলগুলো নিজের 2 হাত দিয়ে ঘেটে এলোমেলো করে দিল। অর্ণব হতভম্ব হয়ে তাকিয়ে আছে তিথির দিকে। কি করলো তিথি এটা? আর কেনই বা করলো? তিথি অর্ণবের চুলগুলো এলোমেলো করে নিজের ঠোঁটে শান্তিদায়ক হাসি ফুটিয়ে বলল, পারফেক্ট, এইভাবে যাবেন প্রতিদিন। অর্ণব এখনো আবুলের মতো তাকিয়ে আছে। তিথির কার্যকলাপ ছেলেটাকে পুরো বোবা বানিয়ে ফেলেছে। তিথির চঞ্চল চোখজোড়া অর্ণবকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর তিথি অর্ণবের ফোল্ড করা শার্টের হাতা এক টানে নামিয়ে দিল। অর্ণব আর চুপ থাকতে পারছে না, মুখ এবার খুলতেই হবে তাকে। ভ্রু নাচিয়ে বলল, যা করেছি ভালোর জন্য করেছি। অফিসে এত সেজেগুজে যাওয়ার কি আছে শুনি? এখন থেকে প্রতিদিন এভাবে যাবেন। আর খবরদার বলে দিলাম, প্রয়োজন ছাড়া মেয়েদের সাথে কথা বলবেন না। গাল ফুলিয়ে বলল। অর্ণব এবার আন্দাজ করতে পারল তিথির এমন আচরণ করার কারণ। তিথি, তুমি কি জেলাস ফিল করো অন্য কেউ আমার দিকে তাকালে? না, জেলাস কেন হব? জেলাস হবার তো কারণই নেই। তাহলে আমাকে এরকম আধ পাগল সাজাচ্ছ কেন? আর আমি মেয়েদের সাথে কথা বললে তোমার কি? ভ্রু নাচিয়ে বলে, এমন কিছু না, আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন না, ব্যাস। আর যদি এমন কিছু দেখি তাহলে সেদিন আপনার একদিন কি আমার একদিন। এখন যান, টাটা, সাবধানে যাবেন কিন্তু। তিথি আর এক মুহূর্ত দাঁড়ালো না। অর্ণব বেশ বুঝতে পারছে তিথি ওর প্রতি প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছে, আর ওর দুর্বলতার মাঝে অনাবিল ভালোবাসা রয়েছে। ফুরফুরে মেজাজ নিয়ে অর্ণব অফিসে গেল। আজ ছেলেটার নিজেকে খুব খুশি লাগছে, খুব বেশি খুশি। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে নিজেকে তার। অর্ণব অফিসে গিয়ে দেখলো মিস্টার রঞ্জন এসেছেন, তার সাথে একটা স্মার্ট যুবতী মেয়েও আছে। অর্ণব সৌজন্যমূলক হাসি হেসে হাত মিলিয়ে বলল, হ্যালো স্যার, নাইস টু মিট ইউ অ্যাগেন। Me too. How are you, young man? অ্যাবসলিউটলি ফাইন, অ্যান্ড ইউ? I am also fine. By the way, she is my daughter Rimi. মেয়েটিকে দেখিয়ে অর্ণব সৌজন্যতার খাতিরে মেয়েটার দিকে তাকিয়ে একটু হাসলো। হ্যালো ম্যাম। মেয়েটি কেমন যেন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে অর্ণবের দিকে, চোখের পলক ফেলছে না, আবার কোনো কথাও বলছে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ব্যাপারটা অর্ণবের কাছে খুব বেশি অস্বস্তিকর, তবুও কিছু করার নেই। অর্ণব মেয়েটার সাথে যথাসম্ভব এড়িয়ে চলল। মেয়েটির হাব ভাব তার মোটেও সুবিধা লাগছে না, তাই দূরে দূরে থাকাই শ্রেয়। অর্ণব অফিসের কাজ সামলিয়ে সন্ধ্যায় বাসায় গেল। তিথির উত্তেজনা নিয়ে দৌড়ে গেল দরজা খুলতে। আজ তিথি অর্ণব আর আসাদ খানের জন্য পায়েস রান্না করেছে। অর্ণব আসবে, আর আসলে ওর সামনে পায়েসের বাটি রেখে গম্ভীর ভঙ্গিমায় উৎসাহ চেপে রেখে প্রশ্ন করবে তিথি, দেখুন তো কেমন হয়েছে খেতে। অর্ণব তার দিকে খানিকটা অবাক হয়ে তাকাবে, তারপর সংকোচিত নিয়ে স্বাদ গ্রহণ করবে। মিষ্টি করে হেসে তিথিকে সে বলবে, দারুণ, এক কথায় অমৃত। হেন তেন চিন্তায় টান টান উত্তেজনার বিচরণ করছে তিথির মনে। তিথি আসাদ খানের থেকে জেনেছে অর্ণব মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। পায়েস পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। তার ঠোঁটে ভেসে উঠবে ভুবন ধরা হাসি। উফ, এসব ভাবলে তিথির মনটা খুশিতে নেচে নেচে উঠছে। তিথি দরজা খুলে উৎসাহ ভরা হাসিতে মেতে অর্ণবের দিকে প্রশ্ন ছুড়ল, আপনি এসেছেন? অর্ণব তিথির মুখের পানে তাকিয়ে মৃদু হাসলো। তিথিকে দেখে সারাদিনের ক্লান্তির ছাপ নিমেষে মিলিয়ে গেল অর্ণবের চেহারা থেকে। খোঁচা খোঁচা দাড়িময় গালে মৃদুর হাসি নজর কাড়া ছিল, যা খুব সহজেই তিথির নজর কেড়ে বসলো। অর্ণব তিথির প্রশ্নের প্রত্যুত্তরে শুধুই হাসলো, তারপর দরজার পাশ থেকে খানিকটা সরে দাঁড়িয়ে তিথিকে উদ্দেশ্য করে বলল, দেখো তো তিথি, কে এসেছে? তিথি অর্ণবের কথায় সন্দেহান দৃষ্টিতে অর্ণবের পানে তাকালো। তার দিকে তাকিয়ে আফরোজা বেগমকে দেখলো সে। মাকে দেখেই টলমলে হয়ে উঠল তিথির চোখ জোড়া, আর তার সাথেই অপ্রত্যাশিত উচ্ছল হাসি ফুটল ঠোঁটের কোণে। আমু, তুমি? জড়িয়ে ধরে বলল, কেমন আছিস রে মা? ভালো আছি আম্মু, কিন্তু তোমার কথা খুব মনে পড়ে। তুমি আসবে আমায় বলনি কেন? খুব কুচকে। বলবো কি করে, আমি তো নিজেই জানতাম না। অর্ণব জোর করে।
আফরোজা বেগমের পুরো কথা শেষ না হতেই অর্ণব হালকা ধমকি দিয়ে বলল, তিথি তিথি, তুমি মাকে সারা রাত বাইরে দাঁড় করিয়ে রাখবে? কোনো কমন সেন্স নেই? ভেতরে নিয়ে চলো। তিথি জোপায় কামড় দিল। তারপর অর্ণবের কথায় সায় মিলিয়ে অশান্ত করে বলল, ও আমি না ভুলেই গেছিলাম, ভেতরে চলো আম্মু। আফরোজা বেগমকে ভেতরে নিয়ে আসলো তিথি। আসাদ খান ড্রয়িং রুমে বসে অফিসের কাগজপত্র ঘাটছিল। যদিও সব দায়িত্ব অর্ণবের মাথায়, এরপরেও ছেলেকে টুকটাক সাহায্য করার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। আসাদ খান ফাহিলের মধ্যে থেকে নিজের মুখ তুলে তিথিদের দিকে তাকালো। আফরোজা বেগমকে দেখে উনি প্রত্যাশিত হাসি হেসে তার দিকে তাকালেন। আদো আদো গলায় হাসি মুখে তিথির মায়ের দিকে প্রশ্ন ছুড়লেন, আরে বেয়ান সাহেবা, যে কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে বেআই সাহেব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার একটা আবদার আছে বেয়ান সাহেবা, রাখতে হবে কিন্তু। আফরোজা বেগম ভ্রুকুচকে প্রশ্ন করলো। কি বলুন, রাখার চেষ্টা করব। আসাদ খান হাসি মুখে বললেন, আজ থেকে আমাদের সাথে থাকতে হবে আপনাকে। অর্ণবর বাবার পাশে বসে সায় মিলিয়ে বলল, তুমি আমার মুখের কথা ছিনিয়ে নিয়েছো বাবা। আমি বলবো বলবো ভাবছিলাম, তুমিই বলে দিলে। আফরোজা বেগম খানিকটা অবাক হলেন। চোখ জোড়ায় বিস্ময় পুরে বললেন, এ কি করে সম্ভব বাবা? মা হয়ে মেয়ে শ্বশুর বাড়ি পড়ে থাকবো? লোকে কি বলবে? আর আমি বা কিভাবে থাকি? মা, আমরা কি আপনার পর? ছিছি বাবা, পর কেন হবে? তিথি পরে আপন বলতে তো তোমরাই আছো, কিন্তু তবুও। কোনো কিছু শুনছি না বেয়ান সাহেবা। আপনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। তাতে তিথির বা আপনার মন খারাপ লাগবে না, আর আমাদেরও খুব ভালো লাগবে। এত বড় বাড়িটাকে জনশূন্য লাগে বেয়ান। তিথিমা না আসলে আমার বাড়িটা শূন্য হয়েই পড়ে রইত। আর যদি অর্ণবের মা থাকতো তাহলে ও খুব খুশি হতো। আমার তিথি মায়ের মতো লক্ষ্মীটি বউ পাওয়ার সত্যিই ভাগ্যের ব্যাপার। কয়জনই বা ভাগ্য করে এমন লক্ষ্মীর প্রতিমার মতো বউ পায় বলুন? তিথি আসাদ খানের পাশে গিয়ে বসলো। তারপর ওনার গলা জড়িয়ে বলল, তুমি মন খারাপ কেন করছো আব্বু? আমার মতন বৌমা পাওয়া মোটেও ভাগ্যের ব্যাপার নয়, উল্টে তোমার মতন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি আমি তোমাকে শ্বশুর ভাবি না, তুমি আমার আপন বাবা, বুঝেছো? আফরোজা বেগম কেঁদে ফেললেন। ভেতরটা তার স্বস্তি ভরা। নিজের সন্তানের সুখে থাকতে দেখলে কোন মায় বা অসুখী থাকে? তেমন উনিও নেই। তিথি ওর মায়ের দিকে তাকিয়ে অনুরোধী সুরে বলল, ও আম্মু, তুমি আমাদের সাথে থাকো না গো, বাসা বাড়িতে একা একা থাকো। কখন শরীর খারাপ করবে, কখন কি হবে, আমার তো চিন্তা হয়। তুমি আমাদের সাথে থাকবে, ডিসিশন ফাইনাল। আফরোজা বেগম পড়ে গেলেন মহা বিপদে। সবাই ভাবে চেপে ধরলে রাজি না হয়ে কি উপায় থাকে তার? অর্ণব ভাবনাতীত কণ্ঠে বলল, মা, এখানে থাকবেন মানে থাকবেন, রাজি না হলে বেঁধে রাখবো। এরপরেও মাকে আমার সাথে রাখবো। তিথি ওর মায়ের কানে ফিসফিসিয়ে বলল, তোমার জামাই কিন্তু খুব রাগী আম্মু, বেশি ক্যাচাল কইরো না, পরে আবার ভেজালে পড়বে। আফরোজা বেগম চিন্তায় দিশেহারা হয়ে পড়লেন। উনাকে যে চেপে ধরেছে সবাই, রাজি না হওয়া ছাড়া আর তো কোনো রাস্তা নেই তার হাতে। তাই বাধ্য হয়ে উনিও রাজি হয়ে গেলেন। আফরোজা বেগম ওদের সাথে থাকতে রাজি হওয়ায় খুশিতে ইয়াহু বলে লাফিয়ে উঠল তিথি। ঘটনাস্থলে উপস্থিত 3 জোড়া চোখের মাঝে 2 জোড়া চোখ তা দেখে হাসলেও বাকি 1 জোড়া চোখ ভ্যাবাচাকা খেয়ে গেল। তিথিকে এর আগে এত খুশি হতে কখনো দেখেনি অর্ণব। বাচ্চাদের মতো উৎপটাং লাফাতে দেখেনি। তাই আজ ভিন্ন রূপে তিথিকে দেখে সে বেকুব বনে গেছে। এক কথায় হতভম্ব হয়ে গিয়েছে ছেলেটা। অর্ণব নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়েছে মাত্র। এরই মধ্যে কোনো একজন আগন্তুক হুমড়ি খেয়ে আসছে পড়লো তার বুকে। 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে রইল অর্ণব। আগন্তুক যে কোনো নারী দেহ তা অর্ণব প্রথমেই অনুভব করতে পেরেছে। কয়েক সেকেন্ড থমথমে খেয়ে দাঁড়িয়ে থাকার পর সাবেক হলো অর্ণব। চঞ্চল চক্ষু জোড়া উদ্বিগ্ন অপরিচিত আগন্তুকটিকে দেখার জন্য অর্ণব তার চক্ষু জোড়া দিয়ে নিজের বুকের দিকে তাকিয়েই দেখতে পেল তিথিকে।
এই বাড়িতে তিথি ছাড়া অন্য কেউ তাকে জড়িয়ে ধরবে না, তা অর্ণব জানে। তবুও অপরাধী মস্তিষ্করা তাকে বিস্মিত করার সুবাদে এক চুল ছাড়তে রাজি না। তারা অর্ণবের স্নায়ুতন্ত্রে তাড়না দিয়ে বলছে,